সাফওয়ান গর্জে উঠল আবারও, হিসহিসিয়ে বলল, রাখ তোদের উপায়। আমি মরি আর বাঁচি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি যদি এখান থেকে নিজেকে ছাড়াতে পারি তবে তোদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। সাফওয়ান যে কোনো কথাই শুনবে না সেটা বেশ ভালোভাবেই বুঝলো মাইকেল। তবুও দমে না গিয়ে বলল, দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো এমন রেয়ার আর বেসিক্যালি ইম্পসিবল হাইব্রিডকে আমরা এইভাবে হারিয়ে ফেলতে চাই না। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তবে আপনিও বেঁচে থাকবেন, আমাদেরও লাভ হবে, আর হারবার্টও যা চায় সেটা পেয়ে যাবে। আর আপনি খুব ভালো করেই জানেন হারবার্ট কি চাই, কিন্তু তার জন্য আপনার বিষগ্রন্থি সহ আপনার বিষথলি কেটে ফেলতে হবে। কিন্তু এগুলো আপনার শরীরে এমনভাবে অ্যাটাচ করা যে এগুলো কেটে ফেললে আপনি আর বাঁচবেন না। তবে আপনি যদি স্বেচ্ছায় আপনার বিষ দাঁত দিয়ে বিষ বের করে আমাদেরকে প্রোভাইড করেন তবে আপনার বিষগ্রন্থি আর কেটে ফেলার প্রয়োজন পড়বে না। আপনিও বেঁচে থাকবেন আর হারবার্টও যা চাই সেটা পাবে, বরং যা চাইতো তার থেকে অনেক বেশি পাবে। আর আমরাও আপনার ওপর রিসার্চ করতে পারবো। সাফওয়ান দাঁত মেলে হিংস্রভাবে তাচ্ছিল্যের হাসি হাসল। ওর ঝকঝকা ক্যানাইন দাঁতদ্বয় ঝলকে উঠল ল্যাবের আলোতে। মাইকেল আর জর্জ অভিভূত চোখে তাকিয়ে দেখল সাফওয়ানকে। সৃষ্টি জগতের এক অদ্ভুত বিস্ময় এখন ওদের সামনে। সাফওয়ান খোলস ছেড়েছে সদ্য, শরীরের খসখসে চামড়ার লেয়ারটা খুলে গেছে। ভেতরে এখন নতুন চামড়া, উজ্জ্বল শ্যামলা সে চামড়া যেন চকচক করছে। কঙ্কালসার শরীরেও অসম্ভব রকম সুন্দর দেখাচ্ছে সাফওয়ানকে। ওই জলজলে চোখ দুইটা যেন সব আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ওই চোখ দুটার দিকে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। সাফওয়ান হাসতে হাসতে হঠাৎ করে হাসি থামিয়ে ইস্পাত কঠিন গলায় বলল, আমি বেঁচে থাকতে হারবার্ট যা চাই তা পাবে না, আর বেঁচে থাকার জন্য কারোর সাথে সমঝোতা করার মতো কাপুরুষোচিত কাজ আমার দ্বারা সম্ভব না। ওই হারবার্টের সাথে সমঝোতা করার চেয়ে আমি মৃত্যুকে বেশি পছন্দ করব। তারপর আবার মুখের অদ্ভুত রকমের হাসি ফুটিয়ে চোখ দুইটা বন্ধ করে সাফওয়ান বলল, কিন্তু তোমরা চাইলেও আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, কারণ আমার মেডিসিন আমার কাছে নেই। সুতরাং আমি এমনিতেও মারা পড়ব, এবং খুব দ্রুত। তাই এইসব মৃত্যু সমঝোতা আমার কাছে নিছক কয়েকটা শব্দ ছাড়া আর কিছুই না। মাইকেল আর জর্জ চমকে একে অপরের দিকে তাকালো। ওরা জানে সাফওয়ান একজন কেমিস্ট, কিন্তু ও যে নিজের জন্য কিউর তৈরি করে ফেলতে পারবে তা ওরা ভাবেনি। চোখে চোখে দুজন কথা বলে নিয়ে সাফওয়ানকে আবার বলল, আপনি চাইলে আপনার মেড আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। সেটা কোথায় পাওয়া যাবে সেই স্থানের নাম বলে দিলে আমাদের লোকেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে। দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো একজন হাইব্রিড ক্রিয়েচারকে আমরা কোনোভাবেই হারাতে চাই না। কিন্তু সাফওয়ান ওদের কথার কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে স্ট্রেচারে শুয়ে রইল। কথা বলে নিজের বেঁচে থাকা এনার্জিটুকু নষ্ট করতে ইচ্ছে করছে না ওর। মাইকেল আর জর্জ এতক্ষণ বুঝলো সাফওয়ানকে এত স্বাস্থ্যকর আর ক্যালোরিযুক্ত খাবার দেওয়ার পরও ও কেন সাফওয়ানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কিছুক্ষণ সাফওয়ানের থেকে উত্তরের আশায় দাঁড়িয়ে থেকে যখন সাফওয়ানের কোনো হেলদোল দেখল না, তখন সাফওয়ানকে একা ছেড়ে ওরা বেরিয়ে এলো। বেরিয়ে এসে জর্জ মাইকেলকে বলল, ছেলেটা যদি আমাদেরকে ওর কিউরের খোঁজ না দেয় তবে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। হারবার্টের কথা মতোই আমাদের ছেলেটার বিষতলিটা কেটে ফেলতে হবে। জর্জের কথায় মাইকেল চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু ওর বিষথলির 250 গ্রাম বিষ থাকার কথা ছিল, সেটা এখন রিডিউস হয়ে 170 গ্রামে পরিণত হয়েছে। এটা খুব সম্ভবত হচ্ছে ওর মেডিসিনের অভাবে, আমার যা ধারণা। আর এইভাবে চলতে থাকলে সেটা আরো কমে যাবে। এই কথা হারবার্টকে জানালে কি হবে বুঝতে পারছো? জর্জ হঠাৎ কিছু একটা ভেবে চমকে বলে উঠল, আমরা যদি হারবার্টকে বলি যে সাফওয়ান আহমেদের তৈরি করা মেডিসিনের অভাবে তার বিষ শেষ হয়ে গেছে বা খুব অল্প পরিমাণে আছে, তবে কি কোনোভাবে সাফওয়ানকে বাঁচানো সম্ভব? মাইকেল কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি। তবে এতে হিতের বিপরীত হতে পারে, কিন্তু একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই, যা কিছু হতে পারে।
জর্জ মাইকেলের কথায় সায় জানালো। তারপর চোখে চোখে নিজেদের সিদ্ধান্তটা পাকাপোক্ত করে ওরা ডিসিশন নিল খুব দ্রুতই হারবার্টের সাথে কথা বলার। রুমাইশা ল্যাবের ভেতর বসে ব্যাগ গোছাচ্ছে। সাফিন দাঁড়িয়ে আছে পাশে। সকালবেলা গিয়ে রুমাইশার কথা মতো নির্দিষ্ট কিছু পোশাক বাড়ি থেকে এনে দিয়েছে ও। তারপর বোরখা পরে রুমাইশা সাফিনের সাথে বাজারে গিয়ে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছে। রুমাইশা যে সহি সালামত আছে সেটা এখনই বাড়ির কাউকে জানাতে বারণ করেছে রুমাইশা। ও এই দেশ ছাড়ার পরই জানাতে বলেছে, নইলে আয়শা বা রুনিয়া কেউই হয়তো ওকে ছাড়তে চাইবে না। আর এখন এসব ইমোশনের কোনো জায়গা নেই, সময় কিছুই নেই ওর কাছে। ব্যাগের চেন আটকাতে আটকাতে রুমাইশা সাফিনকে জিজ্ঞেস করলো, রাফসান ভাইয়া কত দূর? সাফিন উত্তরে বলল, প্রায় চলে এসেছে, আর 10 মিনিটের মাথায় মণিহারে পৌঁছে যাবে বলেছে। এতক্ষণ হয়তো আরও কাছাকাছি চলে এসেছে। তারপর বিছানার ওপর এসে বসতে বসতে সাফিন জিজ্ঞেস করলো, এই অল্প কয়টা জিনিসে হবে? একটা ট্রলি ব্যাগও নিচ্ছ না, শুধু একটা ব্যাকপ্যাক নিচ্ছ। তুমি মেয়ে মানুষ, তোমার জিনিসপত্র বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এখনো ভেবে দেখো, ট্রলি ব্যাগ লাগলে বলো, আমি আমারটা তোমাকে দিয়ে দেব। রুমাইশা সাফিনের দিকে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলল, লাগবে না, এতেই হবে। আমি ট্যুরে যাচ্ছি না, তাই বেশি জিনিসের প্রয়োজন নেই। আর এটাই হয়তো তোদের সাথে আমার শেষ দেখা। আর কবে তোদের সাথে আমি দেখা করতে পারবো বলতে পারছি না, হয়তো আর কখনো দেখা হবে না, বা হলেও বহু বছর পর। তবে আমি সেফলি সব কাজ শেষ করতে পারলে তোকে জানাবো অবশ্যই। সাফিন দীর্ঘশ্বাস ছাড়ল। সবাই ওদেরকে ছেড়ে যাচ্ছে, কেউ থাকছে না। লুকাস নামের অসভ্যটার ওপর খুব রাগ হলো ওর। ওই শয়তানটার জন্যই এত কিছু হয়েছে ওদের সাথে, নইলে সবকিছু ঠিকঠাক থাকতো। ওরাও আগের মতো হেসে খেলে জীবন পার করে দিতে পারত। কিছুক্ষণ পর সাফিনের ফোন বেজে উঠল। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাফসানের নাম দেখতে বলে উঠল, ভাইয়া মনিহারে এসে গেছে হয়তো, তুমি এখানেই থাকো, আমি আমার বাইকটা নিয়ে ভাইয়াকে এগিয়ে নিয়ে আসি। রুমাইশা ইশারায় সম্মতি জানালো। সাফিন বেরিয়ে গেল ল্যাব থেকে। রুমাইশা সব গোছগাছ শেষে নিজেও রেডি হতে শুরু করলো। কালো বোরখার ওপর কালো হিজাব নিকাব দিয়ে নিজেকে ঢেকে নিল ও। রাফসান ফ্লাইটের ইমার্জেন্সি টিকিট বুক করেছে আজ ভোরবেলাতেই। রাত 11টায় ফ্লাইট ওর। রাফসান এসে পৌঁছালেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে ও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বেশি দেরি হয়ে গেলে ওর সাফওয়ানকে হয়তো আর জীবিত পাবে না ও। খানিকক্ষণ পর রাফসানকে নিয়ে ল্যাবের ভেতর ঢুকলো সাফিন। রাফসান ভেতরে ঢুকেই দ্রুত পায়ে রুমাইশার কাছে এসে বোরখা আবৃত রুমাইশাকে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে। অনেকগুলো দিন পর বোনকে কাছে পেয়ে রাফসানের যেন হৃদয়টা জুড়িয়ে গেল। রুমাইশাও ভাইয়ের বুকের ওপর শান্ত হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল রাফসান। তারপর বোরখার ওপর দিয়েই ওর চোয়াল দুইটা দুই হাতে আগলে নিয়ে বলল, আবার কবে তোর দেখা পাবো জানি না, তুই যে সহি সালামত আছিস তাতেই আমি খুশি। ওইখানে পৌঁছে ফোন দিবি, আমার বা সাফিনের কাছে, যে কোনো একজনের কাছে ফোন দিলেই হবে। আর প্রত্যেক দিন আপডেট জানাবি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি তোকে জীবনের সব ক্ষেত্রেই সফল করেন, আমিন। রুমাইশা ওপরে নিচে মাথা নাড়িয়ে সাই মানল। তারপর বলল, বাবা মায়ের খেয়াল রেখো ভাইয়া। আর আমি চলে যাওয়ার পরই তাদের জানিও যে আমি ঠিক আছি। তবে কোথায় আছি, কি করছি সে বিষয়ে কাউকে কিছু জানানোর দরকার নেই এখন। আমি আমার কাজ সফল হলেই তবেই তাদেরকে জানাবো। আর আমি যদি সফল হতে না পারি তবে হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না। সাফওয়ানের সাথে সাথে হয়তো আমাকেও তোমরা হারাবে, তবে আমি সফল হব বলেই আশা রাখি, বাকিটা আল্লাহ ভরসা। রাফসান আরও একবার রুমাইশাকে বুকে টেনে নিল। তারপর নিজের থেকে রুমাইশাকে ছাড়িয়ে নিয়ে বোরখার উপর দিয়েই ওর কপালে চুমু খেলো রাফসান। রুমাইশা রাফসানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সাফিনের সাথে। সাফিন রাফসানকে নিয়ে আসার সময় বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছে। আবারও রুমাইশাকে নিয়ে সেই রাস্তা দিয়েই বাইক নিয়ে ছুটে চলল সাফিন। মনিহারে গিয়ে রুমাইশাকে ঢাকাগামী বাসে তুলে দিল আর এরপর বাস ছেড়ে দিলে সাফিনের থেকে বিদায় নিয়ে রুমাইশা চলল এক কঠিন যুদ্ধের ভেতর নিজেকে সঁপে দিতে। মাইকেল আর জর্জ গাড়ি করে আবার ল্যাবে ফিরেছে। মুখ ভার দুজনেরই, কারণ সত্যিই হিতের বিপরীত হয়েছে। হারবার্টকে যখন বলা হলো যে সাফওয়ানের শরীরে বিষের পরিমাণ খুব কম,
কারণ তার মেডিসিনটা তার সাথে নেই। তখন থেকেই হার্বার্ট চটে গেছে ভীষণ। এত টাকা খরচ করে এত লোকজন লাগিয়ে সাফওয়ানকে খুঁজে এনে কোনো প্রফিট সে পাবে না জানার পর থেকেই তার মাথা কাজ করছে না। কিন্তু এত সহজে হার মানার পাত্র হার্বার্ট নয়। সে তখনই মাইকেল আর জর্জকে আদেশ করেছে যেভাবেই হোক সাফওয়ানের মেডিসিনের খবর যেন ওরা সাফওয়ানের মুখ থেকে বের করে, আর তারা যদি ব্যর্থ হয় তবে সে নিজের ছেলেদের লাগাবে সাফওয়ানের মুখ থেকে কথা বের করতে। আর তার ছেলেরা যে সাফওয়ানকে কোমের উপর ছেড়ে দেবে না সেটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে হার্বার্ট। ব্যর্থ হয়ে ফিরে আসছে মাইকেল আর জর্জ। তারা এখন শুধু ভাবছে সাফওয়ানের থেকে কিভাবে মেডিসিনের খোঁজ বের করা যায়। এই তথ্য জানতে না পারলে তাদের আমও যাবে, সালাও যাবে। এদিকে ল্যাবে থাকা সাফওয়ানের শরীর আরও খারাপের দিকে এগোচ্ছে। এখন আর নিজেকে ছাড়ানোর জন্য আগের মতো অস্থির হয়ে ছটফট করে না, স্থির হয়ে শুয়ে থাকে সারাদিন। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। ওকে দেখাশোনা করার জন্য নিযুক্ত নার্স মেয়েটি হাজার চেষ্টা করেও ওকে কিছুই খাওয়াতে পারছে না। চুল দাড়ি সব লম্বা হয়ে বন মানুষের মতো দেখাচ্ছে ওকে। জর্জ কয়েকবার চেষ্টা করেছে সাফওয়ানের চুলদাড়ি কাটার ব্যবস্থা করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সাফওয়ান চুলদাড়িতে কেউ স্পর্শ করতে পারেনি। জর্জ আর মাইকেল ফিরে এলে ওদের সাথে অন্যান্য ডাক্তার আর গবেষকদের ছোটখাটো একটা মিটিং হলো সাফওয়ানকে নিয়ে। এরপর মিটিং শেষে ওরা সবাই মিলে এলো সাফওয়ানের রুমে, কিন্তু ওদের উপস্থিতিতে সাফওয়ানের কোনো নড়াচড়া দেখা গেল না। আগের মতো করেই বিছানায় পড়ে রইল। নার্স মেয়েটা ওদের খবর দিল যে সাফওয়ান গতকাল সকাল থেকে কিছুই খায়নি। অনেক জোর করা সত্ত্বেও সাফওয়ানকে সে কিছুই খাওয়াতে পারেনি। মাইকেল সহ অন্যান্যরা নিজেদের ভেতর কিছু কথা বলে নিল। তারপর মাইকেল ইশারা করলো সবাইকে বাইরে বেরিয়ে যেতে। নার্স মেয়েটি সহ অন্যরাও বেরিয়ে গেল মাইকেলের ইশারায়। মাইকেল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে স্ট্রেচারের পাশে বসে নরম গলায় বলল, দেখুন সাফওয়ান আহমেদ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমরা আপনাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের পক্ষে যত যা করা সম্ভব সবকিছুই করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যার জন্য আমরা এত কিছু করছি সে নিজেই যদি আশা হারিয়ে ফেলে তাহলে কিভাবে হবে বলুন? সাফওয়ান আগের মতো করে চোখ বন্ধ রেখেই ঝাঁঝালো গলায় বলল, আপনার কাছে আমি জ্ঞান চাইনি। আপনি আমাকে ডিস্টার্ব না করে আমাকে একা ছেড়ে দিলেই আমি বেশি খুশি হব। আর পারলে আমার বাঁধনগুলো খুলে দিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমি স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করতে চাই। মাইকেল চিন্তা করলো সাফওয়ানকে জোর জবরদস্তি করে কিছুই হবে না। মেডিসিনের খবরটা জানতে তাকে ধীর স্থিরভাবে সামনে আগাতে হবে। তাই আর জোর জবরদস্তি না করে কিছুক্ষণ চুপ থেকে সে জোরে হাঁক ছাড়ল। অ্যাশলি! মাইকেলের ডাকে নার্স মেয়েটি রুমের ভেতর এসে মাইকেলের পাশে দাঁড়ালো। আদেশের অপেক্ষায় মাইকেল তাকে বলল, মিস্টার সাফওয়ানের আহমেদের বাঁধনগুলো খুলে দাও। আর সে যদি কোনো ধরনের প্লেজার চায় তবে তাকে কোনো কিছুতে বাধা দিও না। নার্স মেয়েটি মাইকেলের ইশারা বুঝলো। তাকে বাইরে থেকে আগেই বলে দেওয়া হয়েছে এ ব্যাপারে। গাঢ় লাল লিপস্টিক দেওয়া ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার। মাইকেলকে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে। কিন্তু তখনই স্ট্রেচারে শুয়ে থাকা সাফওয়ান চোখ বন্ধ অবস্থাতেই গমগমে কণ্ঠে বলে উঠল, আমার এসবে রুচি নেই। আমাকে যেন কেউ কোনোভাবে বিরক্ত না করে, নইলে কিন্তু মোটেই ভালো হবে না। ওপরে পাঠানোর সময় আমি নারী পুরুষ মানি না, কথাটা মাথায় গেঁথে রাখবেন। নার্স মেয়েটা সাফওয়ানের কথায় কিছুটা ভয় পেল। সে শুনেছে যে সাফওয়ান একজন হিটম্যান, কিন্তু তার মতো সুন্দরীকে সাফওয়ান মারতে পারবে বলে তার মনে হলো না। তাই নিজের ভয়কে পাশ কাটিয়ে সাফওয়ানের কাছে গিয়ে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। কঙ্কালসার শরীরটা নিয়ে উঠে বসলো সাফওয়ান। হাত পায়ের যে জায়গাগুলোতে মেটালিক বন্ধনগুলো ছিল সে জায়গাগুলো ছিলে গেছে সাফওয়ানের এতদিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে। ছিলে যাওয়া জায়গাগুলোর অনেকাংশে নতুন চামড়া উঠে গেছে। সাফওয়ানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য মাইকেল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আপনি চাইলে আপনার হেয়ার অ্যান্ড বিয়ার্ড ট্রিম করার জন্য আমি লোক পাঠাবো। আপনার হ্যান্ডসাম ফেসটা ঠিকভাবে দর্শন হচ্ছে না, তাতে আমি বেশি কষ্ট পাচ্ছি যেন। সাফওয়ান আজ রাজি হলো চুলদাড়িগুলো ট্রিম করাতে। ও মাইকেলকে ইশারায় বলল পাঠাতে। সাফওয়ানের সম্মতি পেয়েই মাইকেল ল্যাব ছেড়ে বাইরে চলে গেল। দরজা ঠেলে বেরোনোর আগে অ্যাশলি মেয়েটাকে ধৈর্য ধরে আগাতে ইশারা করলো সে। নার্স মেয়েটা আবারও মাইকেলকে মাথা নাড়িয়ে আশ্বস্ত করলো।
মাইকেল ল্যাব থেকে চলে গেলে সাফওয়ান স্ট্রেচার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হাত পা গুলো অসারতা কাটাতে রুমময় হাঁটা শুরু করলো। নার্স মেয়েটা অসভ্যের মতো ড্যাব ড্যাব চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে সাফওয়ান ধমক দিয়ে বলল, আই নিড সাম প্রাইভেসি, গেট ইউর সেলফ আউট ফ্রম দিস রুম। মেয়েটা ধমক খেয়ে চুপসে গেল। সাথে সাথেই রুম ছেড়ে বেরিয়ে গেল ও। মেয়েটা বেরিয়ে গেলে সাফওয়ান একটু সহজ হলো। ওয়াশরুমে ঢুকে প্রাকৃতিক কাজগুলো সারলো। তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে একবার দেখে নিল ও। পরনে ওর ল্যাব থেকে দেওয়া একটা সাদা ট্রাউজার, শরীরের ঊর্ধ্বাংশ নগ্ন, বুকের পাঁজরগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। কালো রঙের ঠোঁটজোড়া শুকিয়ে তা থেকে চামড়া উঠছে। দাড়ি গোপের ঠেলায় সে ঠোঁটজোড়া দেখা যাচ্ছে না। মাথার চুলগুলো ঘাড় ছাড়িয়েছে, সেগুলো জট পাকিয়ে গেছে বেশ খানিকটা। নিজেকে পর্যবেক্ষণ করতে করতেই রুমের দরজায় টোকা পড়ল। সাফওয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরের নক দেওয়া মানুষটাকে উদ্দেশ্য করে ভেতরে আসতে বলল ও। ওর অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো একটা ছেলে। তার হাতে একটা বক্স। ছেলেটার পেছন পেছন অ্যাশলি মেয়েটা ছাড়াও আরো কয়েকজন মেয়ে নার্স ঢুকলো। অ্যাশলি মূলত সাফওয়ানকে দেখাশোনার দায়িত্বে আছে। আর ওর অন্য ফেলো নার্সগুলো এতদিন অ্যাশলির মুখে সাফওয়ানের কথা শুনে শুনে কৌতূহলবশত সাফওয়ানকে দেখতে এসেছে। যদিও এর জন্য মাইকেলের কাছে খুবই কাকুতি মিনতি করা লেগেছে, তারপর অনুমতি পেয়েছে ওরা। বক্স হাতে নেওয়া ছেলেটা এসে সাফওয়ানকে বলল যে সে সাফওয়ানের হেয়ার ট্রিম করতে এসেছে। সাফওয়ান ছেলেটার দিকে তাকিয়ে ওকে এগিয়ে আসতে বলল, আর তারপর তাকালো ছেলেটার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে। সাফওয়ানের চোখে মেয়েগুলোর দৃষ্টি পড়তেই মেয়েগুলো অদ্ভুতভাবে মুচকি হাসলো। কিন্তু সাফওয়ানের কড়া চাহনিতে ওরা দ্রুত পায়ে আবার যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। দীর্ঘ 21 ঘন্টা ফ্লাইটের পর দুপুরের কিছুক্ষণ আগে আমেরিকার বোস্টন শহরে বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলো রুমাইশা। পরনে ওর ছাই রঙা ট্রাউজার, সাথে সাদা রঙা লং স্লিভস শার্ট। ঢোলা ঢালা শার্টটাতে রুমাইশার দৈহিক সৌন্দর্য পুরোপুরি আড়াল হয়ে আছে। মাথায় ওর সান ক্যাপ দেওয়া, ঘাড় বাবরি চুলের নিম্নাংশ ক্যাপের নিচ দিয়ে বেরিয়ে আছে। পায়ে ওর একজোড়া সাদা আর গোলাপি মিশেলে লাইট ওয়েট শু। মুখে কালো রঙা মাস্ক পরে পিঠে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এলো ও। এয়ারপোর্টের ভেতর থেকে কিছুদিন সামনে যাওয়ার পরই ও দেখলো বড় বড় করে আর কাদের লেখা একটা কাগজ উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। 30-এর ওপর বয়স হবে তার। তার পাশেই দাঁড়িয়ে আছে একটা প্রায় 25 বছর বয়সী মেয়ে। রুমাইশা এগিয়ে গেল ওদের দিকে। তারপর ওদের কাছে পৌঁছে ছেলেটাকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আমি রুমাইশা কাদের, আপনি নিশ্চয়ই জোনাস অ্যান্ডারসন। জোনাস ছেলেটা মুখখানা হাসি হাসি হয়ে গেল। ও অবাক হয়ে বলল, আরে তুমি তো পিচ্চি মেয়ে, তোমার সাথে এতদিন কথা বলে আমি বুঝিনি যে তুমি এত ছোট হবে। সাফওয়ান আহমেদ এমন বুড়ো হয়ে তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। শেষমেশ ও পেডো হয়ে গেল। জোনাসের এমন রসিকতা রুমাইশার পছন্দ হলো না। যেখানে জোনাস নিজেই 25 বছর বয়সী মেয়ে বিয়ে করেছে সাফওয়ানের বয়সী হয়ে, সেখানে সাফওয়ানকে পেডো বলছে। আর রুমাইশা কি অত ছোট? জোনাসের বউয়ের থেকে হয়তো বছর 3 ছোট হবে। রুমাইশাকে নিজের কথায় হাসতে না দেখে জোনাস একটু দমে গেল। তারপর ওয়ার্ডনেস কাটাতে পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখিয়ে বলল, মিট মাই ওয়াইফ সেরেনা অ্যান্ডারসন। তোমার আসার কথা শুনে সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছে সে। সেরেনা এগিয়ে এসে রুমাইশাকে হাঁক করলো। তারপর প্রাথমিক কুশলাদি বিনিময় করে রুমাইশা জোনাস আর সেরেনার সাথে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। বেশ বড় পরিসরের দোতলা একটি বাসায় থাকে জোনাস আর সেরেনা। জোনাস সিঙ্গাপুরিয়ান, কিন্তু সেরেনা আমেরিকান। দুজনের লাভ ম্যারেজ। বিয়ে যদিও বেশি দিন হয়নি, 4 কি 5 মাসের মতো হয়েছে। বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকলো ওরা। এরপর গাড়ি থেকে নেমে পড়ল রুমাইশা আর সেরেনা। জোনাস গাড়িটাকে গ্যারেজে রাখতে গেল, আর সেরেনা রুমাইশাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর রুমাইশাকে ওর জন্য বরাদ্দকৃত রুমটা দেখিয়ে ফ্রেশ হতে বলল। দুপুরে খাবার খাওয়ার সময় সেরেনা ডাকতে গেল রুমাইশাকে। রুমাইশা ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ ফ্লাইটের কারণে শরীরে ওর ক্লান্তি, প্লেনের ভেতরে ভালোভাবে ঘুমাতে পারেনি।
এখন সেটারই কিছু অংশ পুষিয়ে নিচ্ছে ও। সেরেনা ডাকার পর রুমাইশা উঠে হাত মুখ ধুয়ে খেতে এলো। চেয়ার টেনে টেবিলে বসেই ও জোনাসের উদ্দেশ্যে বলল, আমি আজ রাতেই সাফওয়ানের সাথে দেখা করতে চাই। আপনার কিছুই করা লাগবে না, শুধু সাফওয়ান যেখানে আছে সেখানে আমাকে একটু কষ্ট করে পৌঁছে দেবেন। আর সেই জায়গাটার একটা ম্যাপ আমাকে দিবেন, যেন সাফওয়ানকে খুঁজে পেতে আমার সুবিধা হয়। জোনাস খাওয়া শুরু করতে করতে বলল, ম্যাপের ব্যবস্থা আমি করে রেখেছি, কিন্তু তাতে একটা সমস্যা আছে। সাফওয়ানের দেওয়া তথ্য মতে ওকে কোনো সিক্রেট রুমে রাখা আছে, যার কোনো চিহ্ন আমি ম্যাপের ভেতরে খুঁজে পাইনি। তাই ওকে আসলেই কোথায় রাখা আছে সেটা তোমাকে নিজে নিজে মাথা খাটিয়ে বের করতে হবে, এবং ভুল করেও ধরা পড়া যাবে না। যদি ধরা পড়ো তো তোমার সাথে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওইখানে সিকিউরিটি খুবই কড়া, তাই ভেতরে ঢুকতে হবে খুব সাবধানে। আর লেজার দেওয়া স্পটগুলো ম্যাপে আমি মার্ক করে দিয়েছি। ভুলেও লেজারের সাথে নিজের শরীরের একটা পশমও স্পর্শ করা যাবে না। টাচ লাগলেই সাইরেন বেজে উঠবে, আর সাথে সাথেই সবাই সজাগ হয়ে যাবে। রুমাইশা মনোযোগ দিয়ে জোনাসের কথা শুনতে লাগলো। খাওয়া শেষ করে হার্ভার্ডের ল্যাব বিল্ডিং সম্পর্কে যতখানি পারা যায় ধারণা নিল ও। এরপর জোনাসের সাথে বসে নিজের অভিযান নিয়ে বেশ কিছুক্ষণ শলা পরামর্শ করে নিজেকেও প্রস্তুত করলো সাফওয়ানের কাছে যাওয়ার জন্য। রাতের বেলা সাফওয়ান স্ট্রেচারের বালিশে হেলান দিয়ে বসে বই পড়ছিল। চুল দাড়িগুলো ট্রিম করার পর থেকে ওকে অসম্ভব রকম সুন্দর লাগছে। বুনো বুনো ভাবটা কেটে গেছে একদম। আজ বেশ ভালোভাবে শরীরটা রগরগে গোসল দিয়েছে ও। প্রচুর ময়লা জমেছিল গায়ে, সেগুলো সব শাওয়ার গ্লাভস দিয়ে উঠিয়েছে। গোসলের পর থেকে খুব ফ্রেশ লাগছে ওর। মনটা একটু ফুরফুরে লাগছে। ওকে এখানে ওরা অকারণে কেন এখনো আটকে রেখেছে সেটাই ওর মাথায় আসছে না। ওর ভেনম লেভেল এখন অনেক নিচে নেমে গেছে, সেটা জানা সত্ত্বেও এরা ওকে ছাড়ছে না। সময় কাটছিল না ওর, বারবার শুধু রুমাইশার কথা মনে পড়ছিল। তাই রুমে রাখা আলমারির ভেতরে পাওয়া একটা বই নিয়ে পড়তে শুরু করেছে ও। কিছুক্ষণ পর রুমের দরজা দিয়ে অ্যাশলি নামের মেয়েটা ঢুকলো। সাফনের দিকে তাকিয়ে সাথে সাথেই আবার চোখ ফিরিয়ে নিল। মেয়েটা ড্রেস সেন্স খুবই বাজে। অল টাইম ছোট ছোট পোশাক পরে ক্লিভেজের বেশ খানিকটা শো করে ঘুরে বেড়ায় অসভ্য মেয়েটা। আর আজ কয়েকদিন ধরে সাফওয়ানের আশেপাশে একটু বেশি খোলামেলাভাবে ঘুরঘুর করছে মেয়েটা। সাফওয়ান অনেকবার মাইকেলকে বলা সত্ত্বেও মেয়েটাকে চেঞ্জ করেনি মাইকেল। তার ধারণা সাফওয়ান প্লেজার পেলে হয়তো মন নরম করে মেডিসিনের কথা বলে দেবে। কিন্তু আজ সাফওয়ানকে দেখে অ্যাশলি মেয়েটার চোয়াল নেমে গেল। ওই জঙ্গলের মতো গোপদারির আড়ালে যে এমন অসম্ভব সুন্দর সুনিপুণ কাঠামোর পুরুষালী চেহারা লুকিয়ে থাকতে পারে তা সে কল্পনাতেও ভাবেনি। অবাক হয়ে এগিয়ে এলো সাফওয়ানের দিকে। মুখটা ওর কিঞ্চিত হা হয়ে আছে। সাফওয়ানের একদম কাছে এসে দাঁড়িয়ে শরীরটা দুলিয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, রাতের খাবার দিব? সাফওয়ানের চোখে মুখে বিরক্তি দেখা দিল। ভ্রু দুইটা কুঁচকে গেল ওর। বইয়ের দিকে চোখ রেখেই ও ছোট করে উত্তর দিল, জি দিন। মেয়েটার উত্তর পাওয়ার পরও সাফওয়ানের পাশ থেকে সরল না, সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। মেয়েটা নিজের সুডল বক্ষ সাফওয়ানের চেহারার সোজাসুজি রেখে দাঁড়িয়ে আছে। সাফওয়ানের মনোযোগ আকর্ষণের আশায় সাফওয়ান সোজা হয়ে বালিশে ঠেস দিয়ে বসেছিল এতক্ষণ। কিন্তু মেয়েটার এমন বেহায়াপনার জন্য মেয়েটা যেদিকে আছে তার উল্টো দিকে মুখ ফিরিয়ে কাত হয়ে শুয়ে আবার বই পড়ায় মনোযোগ দিল ও। কিন্তু মেয়েটা দমে গেল না। ধীরে ধীরে মেয়েটা নিজেও স্ট্রেচারের ওপর উঠে বসলো। মেয়েটা স্ট্রেচারে উঠছে টের পেয়ে সাথে সাথেই সাফওয়ান ঘুরে বসলো। কিন্তু মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা সাফওয়ানের চোয়াল স্পর্শ করে ওর ঠোঁটের উদ্দেশ্যে মুখ বাড়ালো। ব্যাপারটা টের পাওয়া মাত্রই সাফওয়ান এক ঝটকায় মেয়েটার থেকে দূরে সরে গেল। তারপর নিজের বাম হাতটা দিয়ে স্ট্রেচারের ওপর রাখা বালিশটা ধরে মেয়েটার গায়ে ঠেকিয়ে বালিশের ওপর দিয়ে ধাক্কা দিল একটা। মেয়েটা ধাক্কা খেয়ে স্ট্রেচারের উপর থেকে দড়াম দিয়ে মেঝেতে পড়ে গেল। মাথায় আঘাত পেয়ে মেয়েটা আর্তনাদ করে উঠল। সাফওয়ান রক্তচক্ষু নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখালে আর ধাক্কা দিয়ে নিচে ফেলবো না, সোজা উপরে পাঠিয়ে দেব। এটাই আপনার লাস্ট ওয়ার্নিং। এরপর আমার সাথে কোনো অসভ্যতামি করতে এলে
আর জানে বেঁচে ফিরবেন না। কথাটা মনে রাখবেন। মেয়েটা অসহায় চোখে তাকালো একবার সাফওয়ানের দিকে। ডান হাতটা ওর এখনো নিজের মাথার নিচে আঘাত পাওয়া স্থানে। তাড়াতাড়ি করে মেয়েটা মেঝে থেকে উঠে বসলো। তারপর অশ্রুসিক্ত চোখ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সাফওয়ানের মেজাজটাই খারাপ হয়ে গেল। মেয়েটা চলে যেতেই বেড থেকে উঠে গিয়ে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল ও। এরপর আবারও বেডের কাছে ফিরে এসে মেজাজ হারিয়ে যে বইটা পড়ছিল এতক্ষণ সেটা 2 হাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। রাগের চোটে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। পেয়েছে কি এরা সব? যা ইচ্ছা তাই করছে ওর সাথে। আর এখন কিনা কোথাকার কোন অসভ্য মেয়েকে লেলিয়ে দিয়েছে ওর পেছনে। সময় নিয়ে নিজের গরম মাথা ঠান্ডা করলো সাফওয়ান। নেহাত মেয়েটা এদের কর্মচারী, নইলে আজই মেয়েটাকে ভোগে পাঠিয়ে দিত। মাথা কিছুটা ঠান্ডা হলে স্থির হয়ে ও বসলো গিয়ে রুমে রাখা চেয়ারে। তারপর টেবিলের ওপর 2 হাতের কনুই ঠেকিয়ে 2 হাত দিয়ে মাথার চুলগুলো মুঠি করে ধরল ও। অসহ্য লাগছে ওর সবকিছু। এমন সময় দরজায় নক পড়ল রুমের। কিন্তু এতে সাফওয়ানের সামান্য ঠান্ডা হওয়া মাথা আবার গরম হয়ে গেল। নক পড়া সত্ত্বেও দরজা খুলতে উঠল না ও। আগের মতো করেই বসে রইল চেয়ারে। কিন্তু পর মুহূর্তেই আবার নক পড়ল দরজায়, আগের থেকে জোরে। এবার সাফওয়ান উঠল, মনে মনে ভেবে নিল, দরজার ওপাশে মানুষটা যদি ওই অসভ্য অ্যাশলি মেয়েটা হয় তাহলে আর দ্বিতীয়বার ভাববে না ও। একবারেই ওর ভবলীলা সাঙ্গ করে দেবে। চরম বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে লক খুলে দরজাটা টেনে খুলল ও। আর খুলেই শক খেল সাফওয়ান।